গল্পের বাক্স চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা অর্জুন সিরিজ থেকে একটি রহস্য উপন্যাস শুকনা ঝাড়ে অর্জুন। আজ শুনবেন উপন্যাসটির তৃতীয় পর্ব। মন্দিরের ওপাশের চাতালে বাবু হয়ে বসে আছেন এক সন্ন্যাসী। সাদা দাড়ি, লম্বা জটা, শরীর শীর্ণ। অর্জুনরা ওর পেছনে বলে দেখতে পাননি। হঠাৎ সন্ন্যাসী চিৎকার করে উঠলেন, আয় আয়, আরও নে যায়, ডুবিয়ে দে, ভাসিয়ে দে। তারপর আরও জোরে চিৎকার করলেন, জয় মা। অর্জুন নিচু গলায় জিজ্ঞাসা করল, মঙ্গলময় বাবুর লোক এই সাধু সম্পর্কে কিছু বলেছে? না, সে নাকি আগে কখনো দেখেনি। দোলগোবিন্দবাবু বললেন। ধীরে ধীরে অর্জুন এগিয়ে গেল সন্ন্যাসীর সামনে। দোলগোবিন্দবাবু একটু ইতস্তত করে কয়েক পা এগিয়েও থেমে গেলেন। সন্ন্যাসী মুখ ঘুরিয়ে অর্জুনকে দেখলেন। গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, কে তুই? অর্জুন হাসল। আমি কে তা জানতে পারলে তো আপনাকে দর্শন করার কোনো প্রয়োজন হতো না। দুটো হাত একত্রিত করে নমস্কারের ভঙ্গি করল অর্জুন। সন্ন্যাসী কথা না বলে কিছুক্ষণ অর্জুনের মুখ থেকে চোখ সরালেন না। তারপর গম্ভীর গলায় বললেন, সেদিনের ছোকরা তুই, এরকম কথা বলতে কে শেখালো? আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আমার পিতৃপরিচয় জানি। আমার ঠিকানা, পড়াশোনা ইত্যাদির কথা জানা আছে, কিন্তু সেসব তো বাইরের আমার কথা। ভেতরের আমিটাকে তো জানতে পারিনি এখনো। একটু ভাবলেন সন্ন্যাসী, তারপর জিজ্ঞাসা করলেন, এই গ্রামে থাকা হয়? না, জলপাইগুড়ি থেকে এসেছি। কেন? ভূত দেখতে। শুনেছি এই গ্রামে নাকি ভূতেরা গাছে গাছে ঘুরে বেড়ায়। ভগবানকে তো কখনোই কেউ দেখেনি, কিন্তু কেউ কেউ নাকি ভূত দেখেছে, না দেখলেও অনুভব করেছে। দেখতে না পাই, অনুভব করতে পারলেও খুশি হব। অর্জুন খুব আন্তরিক ভঙ্গিতে কথাগুলো বলল। কবে এসেছ? গত রাতে, খাল সাঁতরে। চমৎকার। কার বাড়িতে উঠেছ? অর্জুন হাসল। তখন থেকে আপনি একের পর এক প্রশ্ন করে চলেছেন, আর আমি তার জবাব দিচ্ছি। এবার আমাকে চান্স দিন। আপনি নিশ্চয়ই গ্রামের এই মন্দিরে চিরকাল বাস করছেন না? না। কোথায় বাড়ি আপনার? সন্ন্যাসীর কোনো বাড়ি থাকে না। তা ঠিক, এখানে আসার আগে কোথায় ছিলেন? দেবধামে, অলকানন্দার তীরে। আপনি সত্যি ভাগ্যবান। মানে? চলে না এলে আপনাকে খুঁজে পাওয়া যেত না। কত মানুষের শরীর ভেসে গেল, পাথর চাপা হয়ে রয়েছে, তার হিসেব নেই। ঠিক সময়ে চলে এসেছেন বলে আমি আপনার দর্শন পেলাম। আমার সঙ্গে দোলগোবিন্দবাবু আছেন। আসুন, এসে দর্শন করুন। অর্জুন ইশারায় ডাকল দোলগোবিন্দবাবুকে। একে তো আজ আমি দেখেছি। সন্ন্যাসীর চোখ ছোট হলো। অর্জুন বলল, ঠিকই, ওর কাছে আপনার কথা শুনে চলে এসেছি। কি চাও বলো তো? সত্যি কথা তো বললাম, ভূত দেখতে চাই। দেখতে চাইলেই কি দেখা যায়? এখন এখান থেকে চলে যাও। রাত নামছে, হয়তো নদী আরও ভয়ঙ্কর হবে। আপনি মঙ্গলময় বড়ুয়াকে চেনেন? কে সে? তার কাকা সন্ন্যাসী হয়ে গিয়েছেন। সন্ন্যাসীরা কি সন্ন্যাসীদের চেনেন না? সন্ন্যাসী হাসলেন। ছেলে মানুষ, তোমার সঙ্গে কথা বলে সময় নষ্ট করতে চাই না। একটা কথা শুনে রাখো, সংসার ত্যাগ করলেই সন্ন্যাসী হওয়া যায় না। যাও। যাচ্ছি, কিন্তু ভূত প্রেত নিয়ে উনি থাকেন, তারা ওর কথা শোনে। বিশ্বাস করুন, আমি কখনো ভূত দেখিনি, তাই দেখার ইচ্ছে নিয়ে এসেছি। ওই বাড়িতে নাকি তারা থাকে। দেখি, কপালে থাকলে দেখব। অর্জুন বলল। সন্ন্যাসী উঠে দাঁড়ালেন। শোনো বাবা, ভূত প্রেত বলো আর ভগবানই বলো, মানুষের মনই কল্পনা করে নেয়। মনের দরজা খোলো, সবাই বেরিয়ে যাবে।
এই দরজা খোলাটা খুব কঠিন কাজ। দরজা বন্ধ করাটা কি সহজ? মানুষ তো নিজের মনে দরজা বন্ধ করে থাকতে ভালোবাসে, কিন্তু অন্য কেউ যদি, ধরুন, আপনার মনের দরজা বন্ধ করে দিয়ে চলে যায়, তাহলে সেটা খুলবেন কি করে? অর্জুন সতর্ক চোখে তাকালো। ওটা আরও কঠিন কাজ, যে সে পারে না, অনেক সাধনার পর সেই শক্তি কেউ অর্জন করতে পারে। এ কথা তুললে কেন? শুনেছি মঙ্গলময় বাবুর সন্ন্যাসী কাকার সেই শক্তি আছে। বটে। হ্যাঁ। আচ্ছা, নমস্কার। অর্জুন টর্চ জেলে ফেরার পথ ধরে দোল গোবিন্দবাবুকে জিজ্ঞাসা করল, কি বুঝলেন? বেশ উচ্চমার্গের সন্ন্যাসী। দোলগোবিন্দ কাঁদা বাঁচিয়ে হাঁটছিলেন। আজ সকালে ওকে ওই জায়গাতে দেখেছিলেন? হ্যাঁ, না হয় ওপরে একটা ছাদ ছিল তাই বৃষ্টিতে ভিজে যায়নি, কিন্তু সারাদিন অভুক্ত আছেন। সন্ন্যাসীরা তো সংসারী মানুষের মতো খাওয়া দাওয়া করেন না। হয়তো উনি 24 ঘন্টা একবার মাত্র খেয়ে থাকেন। কিন্তু এই সন্ন্যাসীর বেশ ইন্টারেস্টিং চরিত্র। কথা বলেন যখন, দুরকম মানে হয়ে যায়, যে যেমন বোঝে। এই রে, আবার বৃষ্টি আসছে। উপরের কালো মেঘে বিদ্যুৎ চলকে উঠল, জল পড়ছে ফোঁটা ফোঁটা। টর্চের আলোয় চারপাশ দেখে অর্জুন বলল, তাড়াতাড়ি বাদিকে দৌড়ন, যেদিকে চাষের ক্ষেত শুরু। ক্ষেতের মুখেই 4টে বাঁশের উপর চাটাইয়ের ছাদ টাঙানো। চাষিরা বোধ হয় প্রখর রোদে ওর তলায় এসে বিশ্রাম নেয়। বৃষ্টিতে ওটা সাহায্য করে। তার নিজে পৌঁছে অর্জুন বলল, বাহ, কপাল ভালো আমাদের। বসুন। দুপাশে দুটো খুঁটির উপর একটা তক্তা পাতা, যেটাকে স্বচ্ছন্দে বেঞ্চেও বলা যেতে পারে। সেখানে বসে দোলগোবিন্দবাবু বললেন, আমারই ভুল হয়েছিল। বেড়াবার কথা না তুললে গেস্ট হাউসেই আরামে থাকতে পারতাম। এ অন্ধকারে চাষের ক্ষেতে সাপের কামড় খেয়ে না মরতে হয়। শীতকালে সাপ গর্ত থেকে বের হয় না, বর্ষায় বের হয় কিনা জানি না, তবে পরে জেনেছি বেশিরভাগ সাপের দাঁতে বিষ থাকে না। অর্জুন বলল, বৃষ্টি পড়ছে বেশ জোরে। চাটাইয়ের ভেতর দিয়ে গুড়ি গুড়ি জলের কণা ওদের শরীরে নেমে আসছিল। এখন অন্ধকার এত ঘন যে বৃষ্টিও দেখা যাচ্ছে না। হঠাৎ বিদ্যুৎ চমকালে মুহূর্তের জন্য চারপাশ সাদা হয়ে গেলে তাকে দেখা যাচ্ছিল। বেঞ্চিতে বসার পর অর্জুন টর্চ জ্বালেনি। হঠাৎ দোলগোবিন্দবাবু জিজ্ঞাসা করলেন, সারাদিন কি সত্য সন্ধান করলে? নাথিং, কিছুই না। দিনটা নষ্ট হলো তো? দোলগোবিন্দবাবু হাসলেন, আমার আজকের দিনটা নষ্ট হয়নি। মিথ্যে অনুসন্ধানে আমি অনেকটা এগিয়ে গেছি। কিরকম? এই যেমন নদীর গায়ের মন্দিরে সন্ন্যাসী, সকালে দেখে মনে হয়েছিল ওর রাগারাগি করা একটা মুখোশ মাত্র, মিথ্যে, কিন্তু প্রমাণ ছিল না। এখন তো সব জলের মতো পরিষ্কার। ওর সম্পর্কে সেই মিথ্যেটা আর আমার মনে নেই। এত চটপট সিদ্ধান্ত নিয়ে নিলেন? তার মানে সূর্য পৃথিবীর চারপাশে চক্কর মারছে, এটা সত্যি না মিথ্যে? মিথ্যে? কিন্তু এই মিথ্যেটাকে সত্যি বলে বিশ্বাস করত আপনার আমার পূর্বপুরুষ। কেউ এর প্রতিবাদ করলেই তাকে জেলে ঢোকানো হতো। ওই মিথ্যাকে দূর করে সত্যকে প্রতিষ্ঠিত করতে অনেক সময় লেগেছিল। আর আপনি এত তাড়াতাড়ি লোকটাকে বুঝে গেলেন? অর্জুনের কথা শেষ হতেই কাছাকাছি কোথাও শেয়াল ডেকে উঠল। প্রথমে একটা, তারপর অনেকগুলো। দোলগোবিন্দবাবু বললেন, আপদগুলো কোত্থেকে এলো? টর্চটা জ্বালো তো, কামড়ে না দেয়। কুকুর কামড়ালে যত ইঞ্জেকশন দিতে হয়, শিয়াল কামড়ালে তার ডবল দরকার হয়। হোক, এসব তথ্য কোথায় পেলেন জানি না, কিন্তু টর্চ জ্বালবো না। শেয়াল রাতে দেখতে পায়, আমাদেরও দেখেছে, কিন্তু অন্য কেউ আমাদের দেখুক তা আমি চাই না। অর্জুন নিচু গলায় বলল, অন্য কেউ মানে কে দেখবে? আমরা গেস্ট হাউসে আছি, খাবার খাচ্ছি মঙ্গলময় বাবুর সঙ্গে। সে আমরা যখন বেরিয়ে এলাম তখন ওদের জানিয়ে আসিনি, কিন্তু ওরা যে লক্ষ্য রাখেননি তার গ্যারান্টি কোথায়?
আমরা কোথায় যাচ্ছি, কার সঙ্গে কথা বলছি তা জানতে কেউ পেছন পেছন আসতেও পারে। বৃষ্টিতে অন্ধকারে সে নিশ্চয়ই আমাদের সঙ্গে তাল রাখতে পারেনি। আলো জেলে তাকে সাহায্য করার কি দরকার? দোলগোবিন্দবাবু কোফে আঙুল বোলালেন। এটা আমার মাথায় আসেনি। বৃষ্টির থামার লক্ষণ নেই। এর মধ্যে জলকণাগুলো ওদের মাথা ভিজিয়ে দিয়েছে একটু একটু করে। অর্জুন বলল, এভাবে সারা রাত না বসে থেকে চলুন হাঁটা শুরু করি। আর একটু দেখলে হতো না? দোলগোবিন্দবাবু ইতস্তত করলেন। ঠিক তখনই পাশের রাস্তায় টর্চের আলো দেখা গেল। কেউ একজন নদীর দিক থেকে হেঁটে আসছে। বিদ্যুৎ চমকালে দেখা গেল লোকটির মাথা থেকে গোড়ালি পর্যন্ত বর্ষাতিতে ঢাকা। কপালের সামনে টুপির হুড থাকায় চিবুকের আদলটুকুই বোঝা গেল, মুখ দেখা গেল না। চাপা গলায় অর্জুন বলল, চলুন। এই বৃষ্টিতে? দোলগোবিন্দবাবু ফিসফিস করে বললেন, নির্ঘাত নিমোনিয়া হয়ে যাবে, ছাতায় কোনো কাজ হবে না। তাহলে আপনি এখানে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করুন, আমি এগোচ্ছি। লোকটি ততক্ষণে কিছুটা এগিয়ে গিয়েছে। অর্জুন দ্রুত রাস্তায় পৌঁছতে গিয়ে বুঝল ধীরে পা না ফেললে আছাড় খেতে হবে। মাটি ভয়ঙ্কর পিছল। সতর্ক পায়ে হাঁটছিল অর্জুন। লোকটা মাঝে মাঝে টর্চ চালু করছিল বলে এই বৃষ্টিতেও তাকে অনুসরণ করতে অসুবিধে হচ্ছিল না। এ সময়ে এমন দুর্যোগে বিপদে না পড়লে কেউ বর্ষাতে চাপিয়ে বাইরে বের হবে না। কি বিপদে পড়েছে লোকটা? জল বেশ ঠান্ডা, কাঁপুনি আসছিল। লোকটার সঙ্গে দূরত্ব বাড়লেও দৃষ্টির বাইরে যায়নি। ভয়ঙ্কর শব্দে কোথাও বাজ পড়ল। তার আগে পৃথিবী ঝলসে উঠল কয়েক লহমার জন্য। লোকটাকে দাঁড়াতে দেখল অর্জুন। ওই বাঁ যেখানে পড়লে তাদের আর খুঁজে পাওয়া যেত না। খুব সন্দেহজনক, বুঝলে? পেছন থেকে দোলগোবিন্দবাবুর গলা ভেসে আসতে অর্জুন দেখল তিনি প্রায় পিঠের কাছে চলে এসেছেন। কথা বলবেন না, আপনি ওখানে থেকে গেলেই তো পারতেন। আমাকে কি পাগলা মশা কামড়েছে? থাকলে সকালে সে মুখাগ্নি করতে হতো তোমাকে। চলো, ও এগোচ্ছে। দূরত্বটা অন্তত 30 গজের। যখন টর্চের আলো জ্বলছে না তখন ওকে আন্দাজে ঠাউর করতে হচ্ছে। দোলগোবিন্দবাবু বললেন, আমরা তো মঙ্গলময় বাবুর বাড়ির কাছাকাছি এসে গেছি। ও যেখানে যাচ্ছে যাক, খামোখা ফলো করার কি দরকার? তখনই বিদ্যুৎ চমকালো। অর্জুন অবাক হয়ে দেখল সামনের রাস্তায় কোনো মানুষ নেই। বর্ষাতে পড়া লোকটা উধাও হয়ে গিয়েছে। এখানে রাস্তাটা সোজা চলে গেছে, লুকোবার কোনো জায়গা নেই। তাছাড়া এতটা পথ আসার সময় লোকটার মনে নিশ্চয়ই সন্দেহ ঢোকেনি। ঢুকলে একবার অন্তত পেছনে ফিরে তাকাতো। তাহলে আচমকা উবে গেল কেন? দোলগোবিন্দবাবু ফিসফিস করে বললেন, খুব বেঁচে গেছি ভাই, রাম রাম বলো। বলে জপতে লাগলেন, রাম 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 রাম। একটু এগোতেই মঙ্গলময় বাবুর বাড়ির লোহার গেটের সামনে পৌঁছালো ওরা। গেট খোলাই থাকে। বেরোবার সময় দেখে গিয়েছিল। ভেতরে ঢুকে অর্জুন নিশ্চিন্ত হল। ওই লোকটা এই গেট দিয়েই ভেতরে ঢুকে গেছে। বৃষ্টি এখন টিপটিপ করে পড়ছে। অর্জুন বাড়ির উল্টো দিকের বাগানের দিকে তাকালো। ঘন জঙ্গলে অন্ধকার চাপ হয়ে রয়েছে। এখন ওদিকে যাওয়ার কোনো মানে হয় না। পোশাক বদলে পায়ের কাদা পরিষ্কার করে অর্জুন বলল, এখন এক কাপ চা পেলে চমৎকার হয়, কিন্তু শ্রীযুক্ত ভৃগুকে পাবো কি করে? আমরা যখন বের হলাম তখন এই ঘর যেমন ছিল তেমনই পড়ে আছে। ঠিক, বাইরের লোক ঢুকে জিনিসপত্র নিয়ে গেলে কেউ টের পেত না। না বাবু, এখানে কেউ চুরি করতে সাহস করবে না। দুহাতে চায়ের ট্রে ধরে ঘরে ঢুকল ভৃগু। দোলগোবিন্দবাবু বললেন, সাবাস, কিন্তু বাবা তুমি কি করে জানলে যে আমরা ফিরে এসেছি? জানলা দিয়ে দেখতে পেলাম, ভৃগু বলল। তবে কি না রাত বিরেতে আপনারা ঘরের বাইরে না গেলেই ভালো করতেন। কেন? অর্জুন চায়ের কাপ তুলে নিল। আপনারা বিশ্বাস করবেন না হয়তো,
কিন্তু আমি জানি তেনারা আছেন। ছেলে না মেয়ে? আপনি রসিকতা করছেন বাবু। মানুষের দুটো ভাগ থাকে, তেনাদের থাকে না। মানুন কি না মানুন। ভৃগু ফিসফিস করে বলল। দোলগোবিন্দবাবু মাথাটা সামনে বাড়িয়ে জিজ্ঞাসা করলেন, তাদের দেখেছ? জলে বাস করলে কুমির দেখব না? সব জলে কুমির থাকে না। দোলগোবিন্দবাবু সোজা হলেন। কিন্তু এখানে আছে। অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে এখানে। অমাবস্যার রাতে কত ছায়া ছায়া মূর্তি বাগানে ঘুরে বেড়ায়। থাকগে, আপনাদের যা ইচ্ছে তাই করবেন। বড়বাবুর অতিথি আপনারা। ভৃগু চায়ের কাপ খালি হওয়ার জন্য অপেক্ষা করছিল। আমরা এখানে কেন এসেছি তা নিশ্চয়ই তুমি জানো? অর্জুন জিজ্ঞাসা করল। না বাবু, আমি আদার ব্যাপারী, জাহাজের খবর জানব কি করে? নদীর ধারে যে বড় মন্দির রয়েছে, সেখানে একজন সন্ন্যাসী থাকেন। তাকে নিশ্চয়ই তুমি দেখেছ। খুব জাগ্রত সন্ন্যাসী। অর্জুন লোকটার মুখ লক্ষ্য করল। সব ছেড়ে দিয়ে সন্ন্যাসী হওয়ার পরেও কারো মনে যদি সংসারের টান ফিরে আসে, তাহলে কি আর তাকে সন্ন্যাসী বলা যায়? ট্রে তুলে নিল ভৃগু। তারপর মাথা নিচু করে টিপটিপ বৃষ্টিতে বাড়ির দিকে চলে গেল। কি যে বলল তার কিছুই বুঝলাম না, দোলগোবিন্দবাবু বললেন। অর্জুন কোনো কথা বলল না। তার মনে হচ্ছিল ভৃগু একটা রহস্যের ইঙ্গিত দিয়ে গেল। কিন্তু যে ভূত বিশ্বাস করে তার রহস্য করার ক্ষমতা কি থাকে? রাতের খাবার গেস্ট হাউসের ঘরেই পৌঁছে দিয়েছিল ভৃগু। বলেছিল মঙ্গলময় বাবুর শরীর ভালো নেই বলে রাতে খাবেন না। তাই অর্জুন তার কষ্ট করে ওপরে না যেতে বলেছেন। মুরগির মাংস, ঝিলা মাছের ঝাল আর ভাত। দোলগোবিন্দবাবু ঝিলা মাছ পেয়ে খুব খুশি। বলেছিলেন, ভাই অর্জুন, এখানে আসা সার্থক হলো। কতদিন পরে খাচ্ছি মাছটা। লোয়ার অসম ছাড়া কোথাও এই মিষ্টি মাছ পাওয়া যায় না। খেয়ে নিন, সব মাছ এখন সাগরে চলে গেছে বন্যায় ভেসে ভেসে। ঘুম ভেঙেছিল যখন, তখন বাইরে অন্ধকার। ঘড়িতে ভোর 5টা। বাইরে বেরিয়ে অর্জুন দেখল বৃষ্টি নেই, কিন্তু আকাশ জুড়ে মেঘ আর মেঘ। এ সময় সাধারণত আলো ফুটতে শুরু করে। অর্জুন পোশাক পাল্টে বেরিয়ে এলো। দোলগোবিন্দবাবু বাচ্চা ছেলের মতো ঘুমোচ্ছেন। ওকে বিরক্ত করল না সে। মঙ্গলময় বাবুর বিশাল বাড়ির কোথাও আলো নেই। মানুষগুলোর সঙ্গে বাড়িটাও যেন ঘুমিয়ে কাদা হয়ে আছে। অর্জুন গেটের কাছে এসে যেদিক দিয়ে সেই পুরুষ বা স্ত্রী লোকটিকে যাওয়া আসা করতে দেখেছিল, সেদিকে হাঁটতে লাগলো সতর্ক হয়ে। গাছগুলো ভিজে ঢোল হয়ে আছে। পাখিদের এখন চিৎকার করার কথা, কিন্তু তারাও শব্দহীন। সরু ঘাসের পথ দিয়ে অনেকটা ঘোরাঘুরি করেও সন্দেহজনক কিছু দেখা দূরের কথা, কোনো মানুষ চোখে পড়ল না। অথচ বৃষ্টির মধ্যেও এখান থেকেই মানুষ বেরিয়েছে, এসেছে। অর্জুনের স্থির ধারণা, কাল রাতের ওই বর্ষাতে পড়া লোকটাও গেট পেরিয়ে বাগানের এই দিকে ঢুকেছিল। কিন্তু তাদের কোনো চিহ্ন এখন এখানে নেই। নিঃশব্দে বাগান পেরিয়ে এসে অর্জুন দেখল মানুষ সমান তারের বেড়ার ওপাশে চাষের ক্ষেত। তারপর নদী। নদীর জল এখন চাষের ক্ষেতের অনেকটা গ্রাস করেছে। জল যদি আরও বেড়ে যায়, তাহলে নির্ঘাত মঙ্গলময় বাবুর বাড়িটা রক্ষা পাবে না। মঙ্গলময় বাবু তার জীবন বিপন্ন ভেবে সাহায্য চেয়েছিলেন, কিন্তু বিপদ কোন দিক থেকে আসবে তা তিনি জানেন না। ওই নদীও তো তার বিপদের কারণ হতে পারে। ফেরার সময় অর্জুন রাস্তা বদলাল। ঘাসের পথ দিয়ে না এসে সে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। জল চপচপে গাছের ডালের জন্য চলতে অসুবিধে হচ্ছিল। সে খুব সতর্ক হয়ে প্রায় নিঃশব্দে চলছিল। খানিকটা এগোতেই ত্রিপলটা চোখে পড়ল। ঘন ঝোপের মাঝখানে ত্রিপল টাঙানো।
সে চুপচাপ দাঁড়িয়ে রইল 5 মিনিট। ওই সময় পাতার আওয়াজ হলো, কেউ দৌড়ে আসছে। তারপরই লোকটাকে দেখা গেল। নেংটি ইঁদুরের মতো দেখতে, হাফ প্যান্ট আর গেঞ্জি পরা, মুখ ভর্তি দাড়ি গোঁফ, 4 ফুটের বেশি লম্বা নয়, হাতে একটা থলি। ঘাসের পথ থেকে জঙ্গল সরিয়ে ত্রিপলের ছাউনির সামনে এসে নাকি গলায় বলল, বাবা এনেছি, আমি ঢুকবো না আপনি আসবেন? সব ঠিক আছে তো? ত্রিপলের ছাউনি থেকে গম্ভীর গলায় প্রশ্ন ভেসে আসতেই লোকটা বলল, সব ঠিক আছে। এবার যে লোকটি ছাউনির নিচ থেকে বেরিয়ে এলো তাকে বৃদ্ধ বলা যায়। ছোটখাটো চেহারা, কাঁধ ছোঁয়া বাপড়ি চুলে রূপোর ঝিলিক, দাড়ি গোঁফও সাদা হয়ে গেছে, কিন্তু শরীরের গঠন বলছে লোকটা বেশ শক্তিশালী। ওর পরনে লাল কাপড়, ঊর্ধ্বাঙ্গে লাল ফতুয়া, কপালে বিশাল লাল তিলক। বাজখাই গলায় জিজ্ঞাসা করল, কোথায় গাঁজা খেয়ে পড়েছিলি? দেরি হলো কেন? বৃষ্টি না থামলে আসবো কি করে? এই নিন। একটা প্যাকেট এগিয়ে দিল প্রায় বামন লোকটা। প্যাকেট খুলল বৃদ্ধ। একটা মাঝারি সাইজের দেশি মদের বোতল হাতে নিয়ে ঘুরে ঘুরে দেখল। তারপর বলল, পাকে পড়ে এসব খেতে হচ্ছে। হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। তবে আর বেশি দিন নেই। অনেক কষ্ট করে জোগাড় করেছি বাবা, বাইরে থেকে সাপ্লাই আসছে না যে। তবে হ্যাঁ, নৌকা নিয়ে এসেছি, যেমন আপনি বলেছিলেন। বামন বলল, খাদ্যদ্রব্য? সব দোকান বন্ধ। শ্মশানের যে চণ্ডালের ঘর থেকে ওটা গেড়িয়েছি, তার কাছে শুধু পান্তা ভাত ছিল। ওটা কি আনা যায়? ছাই হয়ে যাবি, না কি বলবো গলাটা টিপে দিতে? সঙ্গে সঙ্গে হাত জোর করল বামন। আমার কি দোষ বলুন? আচ্ছা দাঁড়ান। সে ঘুরে দাঁড়াতে বৃদ্ধ বলল, এখন থাক, কিছু মাংস রয়ে গেছে, তাই দিয়ে সকালবেলাটা চালিয়ে নেব। ওই ভৃগু ব্যাটার সঙ্গে তো ভাব করেছিস, বেলা হলে ওর কাছে কিছু চেয়ে নিস। তোর বউ কোথায়? তাকে তো দেখছি না, আপনার এখানেই তো থাকার কথা। ঘুমানোর আগে আমার পা টিপে দিচ্ছিল, ঘুম ভাঙতে দেখি নেই। এই মেয়ে ছেলে তোর হাতছাড়া হলো বলে আমাকে বলছে ভৈরবী করে নিতে। তাই নিন, আমি আর বোঝাবতে পারছি না। বামন বলল, তা পারবে কেন? বাপের বাড়ি থেকে যখন ভাগিয়ে এনেছিলে তখন কত লম্বা লম্বা বাক্কি ঝেড়েছিলে। হরিদ্বারে আশ্রম আছে, রুদ্রপ্রয়াগে ডেরা আছে, সব ভাঁওতা। ওপাশের ঘাসের রাস্তা থেকে একটি স্বাস্থ্যবতী মহিলা কথাগুলো বলতে বলতে হাতে থলে নিয়ে ত্রিপলের সামনে দাঁড়ালো। বৃদ্ধ বলল, ভাগ্যিস মিথ্যে বলেছিল, সত্যি হলে তো এখন তোকে খুঁজে পাওয়া যেত না। হাজার হাজার মানুষের মতো তোকেও খুঁজে কেউ পেত না। থলেতে কি আছে? আমার পিণ্ডি, তোমাকে গেলাতে হবে না? ত্রিপলের ছাউনির তলায় ঢুকে গেল মহিলা। মামুন দাঁত বের করে বলল, যাক, সমস্যার সমাধান হয়ে গেল। মুখটা পোড়া কাঠ, কিন্তু মনে মৌচাক। বোতল থেকে খানিকটা মুখে ঢেলে কয়েক সেকেন্ড স্থির হয়ে থেকে ধীরে ধীরে গিলে ফেলল বৃদ্ধ। তারপর বলল, তোর সঙ্গে ভৃগুর কথা কবে হবে? মিছিমিছি দেরি হয়ে যাচ্ছে। কি করে হবে? আপনি তো বলেই খালাস। ওই যে সোনাল লতা নামের মেয়ে মানুষটা দিনরাত বড়গিন্নির গা ঘেঁষে থাকে, সে থাকতে কিছু হবে না। বামন বলল, সে যাতে না থাকে তার ব্যবস্থা কর। কি করে? ভেবে বলবো। নৌকা নিয়ে চলে যা, একটা মুরগি আর বড় বোতল নিয়ে আয়। ফতোয়ার পকেট থেকে কয়েকটা 100 টাকার নোট বের করে ছুঁড়ে দিল বৃদ্ধ। এখন আমি সাধনায় বসবো, তেনাদের সঙ্গে কথা বলতে হবে। বউকে বলবো এখন ভেতরে না থাকতে? বামনের মুখের ভয় স্পষ্ট। নিজের চরকায় তেল দে, যা, তাড়াতাড়ি আসিস। বামন দ্রুত মিলিয়ে গেলে বৃদ্ধ বোতল নিয়ে ছাউনির তলায় চলে গেল। বাইরে থেকে ভিতরটা দেখা যায় না।
কিছুক্ষণ পরে অদ্ভুত সব শব্দ ভেসে আসতে লাগলো। ওগুলো যে প্রেত ডাকার মন্ত্র তা বুঝতে পেরে দোলগোবিন্দবাবু বললেন, চলুন কেটে পড়ি। অর্জুনের মনে হলো আরও একটু অপেক্ষা করা উচিত। সে পা বাড়ালো। মঙ্গলময় বাবুর জ্বর এসেছে, বিছানা থেকে নামতে পারছেন না। ভৃগু গেস্ট হাউসে ব্রেকফাস্ট পৌঁছে দিয়ে খবরটা জানালো। অর্জুন জিজ্ঞাসা করল, ডাক্তারবাবুকে খবর দিয়েছ? ডাক্তার তো থাকেন পাশের গ্রামে, আসার পথ তো এখন বন্ধ। ক্যালপল বা ক্রোসিন বাড়িতে থাকলে খাইয়ে দাও। বড়বাবু হোমিওপ্যাথি ওষুধ ছাড়া খান না। হঠাৎ দোলগোবিন্দবাবু জিজ্ঞাসা করলেন, মদ্যপান করেন না? ওর কাকা খুব মদ খেতেন, বাবা অল্প স্বল্প। ওর মা ওকে দিয়ে প্রতিজ্ঞা করে নিয়েছিলেন, তাই কখনো ছুঁয়েও দেখেননি। অর্জুন জিজ্ঞাসা করল, যে রাতে এখানে এসেছিলাম তখন লোক দুটো বলেছিল এই বাড়িতে ভয়ঙ্কর কুকুর আছে। একটা না দুটো। কাল রাতে তাদের দেখিনি তো, আমরা তো অন্ধকারে ফিরেছিলাম। সত্যি কথা বলছি বাবু, দুটো কুকুর ছিল, বিশাল চেহারার কুকুর। মাস ছয়েক আগে ভোরবেলায় দেখা গেল দুটোই আম গাছের নিচে মরে পড়ে আছে, গলা টিপে খুন করা হয়েছে। ওদের মাটিতে পুঁতে দেওয়ার পর বড়বাবু বললেন খবরটা যেন বাইরের লোক জানতে না পারে। সবাই ভেবে নেয় রাতে কুকুর বাগানে ছাড়া থাকে, তাই চোর ঢোকে না। কথাটা কাউকে বলবেন না। ভৃগু গোপন খবর দেওয়ার ভঙ্গি করে বলল, আর এই স্বর্ণলতা, ইনি মনে হয় এই গ্রামের মেয়ে নন? অর্জুন হাসি মুখে জিজ্ঞাসা করল, নয় তো, কোকটাঝাড়ের মেয়ে, পেশায় নার্স। বড়বাবু পছন্দ করে নিয়ে এসেছে। এর বেশি জিজ্ঞাসা করবেন না বাবু। ভৃগু বলল। ব্রেকফাস্ট খেয়ে দোলগোবিন্দবাবু জোর করলেন খালের অবস্থা দেখে আসার জন্য। ভদ্রলোক যেন বন্দি থেকে হাঁপিয়ে উঠেছেন। হাঁটতে হাঁটতে তিনি জিজ্ঞাসা করলেন, হঠাৎ ভৃগুকে কুকুর দুটোর বিষয়ে কেন প্রশ্ন করলে? দেখতে পাইনি বলে। অর্জুন জবাব দিল, চেপে যাচ্ছ? রাতে কুকুর ছাড়া থাকলে বাগানের এক কোণে বুড়োটা জমিয়ে থাকতে পারত না। কুকুর ওর 12টা বাজিয়ে দিত। তা দেয়নি মানে কোনো কুকুর বাড়িতে নেই, এটাই তো ভেবেছিলে? দোলগোবিন্দবাবু হাসলেন। অর্জুন মাথা নাড়ল। স্বীকার করছি, আপনি প্রকৃত মিথ্যে সন্ধানী। থ্যাংক ইউ। এখন বৃষ্টি নেই, কিন্তু আকাশ থেকে মেঘ না সরায় সূর্যের দেখা নেই। রাস্তায় কিছু লোক দেখা যাচ্ছে। ওরা হাঁটতে হাঁটতে খালের ধারে পৌঁছাতেই দোলগোবিন্দবাবুর চোখ বড় হয়ে গেল। সর্বনাশ, এ কি দেখছি! অর্জুন দেখল খাল নদী হয়ে গিয়েছে, প্রবল বেগে স্রোত বইছে। এর মধ্যে একটি মৃতদেহ নিয়ে লোকজন এসেছিল। খাল পেরিয়ে শ্মশানে যেতে না পেরে খানিকটা দূরে এপারেই দাহের ব্যবস্থা করছে। সাঁকোর চিহ্ন নেই। দোলগোবিন্দবাবু করুণ গলায় বললেন, কি করে ওপারে যাবে? গিয়েও তো লাভ হবে বলে মনে হচ্ছে না। অর্জুন বলল, কেন? খালের ওপারে কয়েকজন লোক দাঁড়িয়ে জল দেখছিল। ওই দিকটা একটু উঁচু। সে বলল, দেখুন তো বাদিকে লোকটা স্টেশন মাস্টার কিনা। চোখের ওপর হাত রেখে ঠাউর করার চেষ্টা করলেন দোলগোবিন্দবাবু। তারপর উত্তেজিত হলেন, হাত নেড়ে চিৎকার করলেন, মাস্টার, ও মাস্টার, মাস্টার! খালের দূরত্ব অতিক্রম করে আওয়াজ পৌঁছাচ্ছিল না ওপারে, কিন্তু একটা লোককে লাফাতে দেখে স্টেশন মাস্টার হাত নাড়ল। অর্জুন বলল, আপনার কথা শুনতে পাবে না। তখন অদ্ভুত কাণ্ড করলেন দোলগোবিন্দবাবু। হাতের বুড়ো আঙুল আর তর্জনীর মাঝখানে ঠোঁট নিয়ে ট্রেনের মতো চলতে থাকলেন। ইঞ্জিনের শব্দটা শুধু অর্জুন শুনতে পেল। কিন্তু আশ্চর্য ব্যাপার, তা দেখে ওপার থেকে স্টেশন মাস্টার হাত নাড়তে লাগলেন। 2 হাত দিয়ে চিহ্ন আঁকল, তার মানে ট্রেন চলছে না। দোলগোবিন্দবাবু বললেন, কি করবে ভাই? আপনি তো জলে পড়ে নেই, খাওয়া দাওয়া মন্দ হচ্ছে না,
চলুন। দোলগোবিন্দবাবু ফেরার পথ ধরে বললেন, আসলে কি জানো, কারো বাড়িতে অযথা পড়ে থাকতে একটু ভালো লাগে না। অযথা বলছেন কেন? মিথ্যে সন্ধান করুন, সময় কেটে যাবে। বলছো? অর্জুন জবাব দিল না। তার চোখ তখন ভরে দেখা সে বামন লোকটির দিকে। খালের তীব্র স্রোত সামলে ছোট্ট নৌকায় চেপে এপার আসছে লোকটা। নৌকা না বলে ডিঙি বলাই ভালো। লোকটার শরীরের সঙ্গে চমৎকার মানিয়ে গিয়েছে। এপারে এসে তীর ধরে ধরে সে এগিয়ে নিয়ে যাচ্ছিল ডিঙিটাকে। অর্জুন হেসে বলল, আপনার সমস্যার সমাধান হয়ে গেছে, ওকে রাজি করান ওপারে নিয়ে যেতে। ঠিক বলেছ। দোলগোবিন্দবাবু ছুটলেন, ও ও ভাই, ও ভাই বলতে বলতে। লোকটি ডিঙিয়ে দাঁড় করিয়ে কুতকুতে চোখে তাকালো। ডাকছেন কেন? ততক্ষণে কাছে পৌঁছে গিয়েছেন দোলগোবিন্দবাবু। আমাদের ওপারে পৌঁছে দেবে? যা টাকা লাগবে তা দেব। 3 জন চাপলে এটা ডুবে যাবে, পারবো না। মাথা নাড়ল লোকটা। এক এক করে পার করে দাও তাহলে। টাইম নেই। একটু যদি কষ্ট করে ভাই। যাবেন কোথায়? ট্রেন ধরব বলে গম্ভীর হলেন দোলগোবিন্দবাবু। ট্রেন বন্ধ তা খেয়াল ছিল না। খিলখিল শব্দে হাসল লোকটা। ট্রেন আসলে তো ধরবেন। ওপাশে নাকি রেল লাইনের ওপর দিয়ে জল বইছে, ব্রিজ ভেঙেছে। দাদু, ওপারে গিয়ে কোনো লাভ হবে না। ওহ, তুমি যাচ্ছ কোথায়? বাজার করে নিয়ে এলাম, নিয়ে গেলে রান্না হবে। যাই। কাছে এসে অর্জুন কথাগুলো শুনছিল। ডিঙের খোপে চটের ব্যাগ রাখা আছে, সেদিকে তাকিয়ে বলল, এত বৃষ্টিতেও দিশিমদের দোকান খোলা পেলে? হা হয়ে গেল লোকটা। তো করে জিজ্ঞাসা করল, আপনি কি করে জানলেন? দোলগোবিন্দবাবু হাসলেন হে হে শব্দ করে। সবাই পায় না, আমার এই ভাইটি পেয়েছে। আশ্চর্য ক্ষমতা, তাকালেই বুঝতে পারে আড়ালে কী লুকোনো আছে। শোনা মাত্র লোকটা ডিঙি চালু করল। যতটা সম্ভব গতি বাড়িয়ে সে চেষ্টা করল দূরে চলে যেতে। দোলগোবিন্দবাবু বললেন, তুমি দেখছি ওকে বুঝতে পেরেছ। আপনিও তো পেরেছেন। মাথা নাড়লেন দোলগোবিন্দবাবু। দেখো, আমি ভেবে দেখলাম ওই সত্য সন্ধান আর মিথ্যে সন্ধানের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। সত্যের সন্ধান পেলে যেমন মিথ্যেটা ধরা পড়ে যায়, তেমনি মিথ্যে সন্ধান পেলে সত্য বেরিয়ে আসে। তবে তুমি ভাই গ্র্যাজুয়েট, আর আমি ক্লাস 6-এর ছাত্র। চলো। বাড়ি ফিরে মঙ্গলময় বাবুকে দেখতে এলো ওরা। ভদ্রলোক নিজের ঘরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, মুখ চোখ লাল। অর্জুন চেয়ার টেনে নিয়ে পাশে বসে জিজ্ঞাসা করল, ওষুধ খেয়েছেন? এই দুর্যোগে ডাক্তার পাওয়া যাচ্ছে না, আমার কাছে যা ছিল তা খেয়েছি। মিনমিন করে বললেন ভদ্রলোক। আপনি তো আবার হোমিওপ্যাথি ছাড়া অন্য ওষুধ খাবেন না? অনেক দিনের অভ্যেস তো। বাঁধালেন কি করে? মাথা নাড়লেন মঙ্গলময় বাবু। কারণ জানেন না। তারপর বললেন, আপনাকে ডেকে এনে কি বিপদে ফেললাম। বিপদ আমাদের নয়, আপনার। সেটা তো এখনো কাটেনি। আপনি কি গতকাল বৃষ্টিতে ভিজেছিলেন? সরাসরি প্রশ্ন করল অর্জুন। একটু চমকে উঠলেন মঙ্গলময় বাবু। তারপর নিচু গলায় বললেন, হ্যাঁ। ছাতি নিয়ে যাননি? না, আমি বর্ষাতি ব্যবহার করি। তাহলে ভিজলেন কি করে? ভিজে গেলাম। কিছু যদি মনে না করেন, খুব প্রয়োজনে ওই বৃষ্টিতে বেরিয়েছিলেন? হ্যাঁ, খবর পেয়েছিলাম পোড়ো মন্দিরে একজন সন্ন্যাসী এসে 2 দিন ধরে আছেন, তাকে দেখতে গিয়েছিলাম। সেখানে আমাদের দেখেছেন? হ্যাঁ। চোখ বন্ধ করলেন মঙ্গলময় বাবু। ওই সন্ন্যাসীকে চিনতে পারলেন? না। মাথা নাড়লেন ভদ্রলোক। অর্জুন হাত বাড়িয়ে ওর কপাল স্পর্শ করল। জ্বর 102-এর নিচে নয়।
সে উঠে দাঁড়ালো। আমার মনে হয় এখনই ক্রোসিন জাতীয় ওষুধ খাওয়া দরকার। এখানে ওষুধের দোকান নেই? আছে। তাহলে বিনা ওষুধে থাকবেন না। দরজার ওপাশে দাঁড়িয়েছিল ভৃগু। সে এগিয়ে এলো। বাবুর জ্বর বেড়েছে। ওদিকে স্বর্ণলতাদির খুব শরীর খারাপ হয়েছে। সে কি? উত্তেজিত হলেও মঙ্গলময় বাবুর গলা থেকে সুস্থ স্বর বের হলো না। তার কি হলো? বাজি হচ্ছে। কয়েকবার গিয়েছেন। ঘুম থেকে উঠে ঠিক ছিল। জলখাবার খাওয়ার পর থেকেই বিছানার বাথরুম করছেন। ভৃগু বলল। ওষুধ খেয়েছেন? অর্জুন জিজ্ঞাসা করল। বড়বাবু তো ট্যাবলেট খাওয়া অপছন্দ করেন। মুখ নিচু করল ভৃগু। দোলগোবিন্দবাবু এতক্ষণ চুপচাপ শুনে যাচ্ছিলেন। এবার বললেন, আমি তো ব্যাচেলার মানুষ। ছোটোখাটো অসুখে পড়লে নিজের চিকিৎসা নিজেই করি। তাই যখনই বাইরে যাই ঝুলিতে কয়েকটা ওষুধ রাখি। জ্বর এবং পেট খারাপের ওষুধ আমার সঙ্গেই রয়েছে। যদি কাজে লাগে তাহলে নিতে পারেন। অর্জুন মঙ্গলময় বাবুর দিকে তাকালো। অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও ভদ্রলোক বললেন, আমি ঠিক হয়ে যাব। স্বর্ণলতাকে দিন। ও অসুস্থ হয়ে থাকলে আমার স্ত্রী খুব বিপদে পড়বে। বিপদ তো শুরু হয়ে গিয়েছে বড়বাবু। স্বর্ণলতা দেওকে জলখাবার খাইয়েছিলেন, তারপর আর ওই ঘরে যেতে পারেননি। উনি কাপড় চোপড় আর শরীরে রাখেননি। হোমিওপ্যাথি ওষুধ যা রোজ খান তাও খাওয়ানো হয়নি। মাথা চাপড়াতে লাগলেন মঙ্গলময় বাবু। তারপর উঠে বসতে চাইলেন। কি হবে? অর্জুন জিজ্ঞাসা করল, এখানে ওর সেবার জন্য কোনো মহিলা পাওয়া যাবে না? এমনিতে পাওয়া যায় না। দেখি, খোঁজ করে দেখি। ভৃগু বলল। দুপুরের খাবার দেওয়ার সময় ভৃগু একগাল হাসল। পাওয়া গিয়েছে। বাহ, খুব ভালো। গ্রামের কেউ? অর্জুন জিজ্ঞাসা করল। না, স্বামী স্ত্রী। বলছে নদীর ধারে যে সন্ন্যাসী এসেছেন তাকে দেখতে এসে জলের জন্য আটকে গিয়েছে। কি বলবো বাবু, স্বামীটা যত বেটে বউটা তত লম্বা। বড়বাবুকে বলে বউটাকে 2 দিনের জন্য রাখা হয়েছে। স্বর্ণলতাদি যতদিন অসুস্থ থাকবেন ততদিন ওর কাছ থেকে জেনে কাজ চালিয়ে নেবে। দিন পিছু 200 টাকা নেবে। তা বড়বাবু তাতে রাজি হয়েছেন। ভৃগু বলল। স্বর্ণলতা ওষুধ খেয়েছেন? দোলগোবিন্দবাবু প্রশ্ন করলেন। হ্যাঁ, খুব দুর্বল। তোমার বড়বাবু নিশ্চয়ই ওষুধ খাননি? না। কি জেদি লোক! দোলগোবিন্দবাবু বললেন। তা বেটে স্বামীটা কোথায়? নদীর ধারে চলে গেছে। দুপুরের খাওয়ার পর দোলগোবিন্দবাবু যখন গড়িয়ে নিচ্ছিলেন তখন অর্জুন বের হলো। একটু ঘুরপথে জঙ্গলের আড়াল সরিয়ে সে পৌঁছে গেল ভোরবেলায় দেখা ত্রিপলের ছাউনির কাছে। পাখির ডাক ছাড়া কোনো শব্দ নেই। বুনো ঝোপের আড়ালে দাঁড়িয়ে অর্জুন অনেকক্ষণ অপেক্ষা করল। সেই লাল বস্ত্র পরা বৃদ্ধের সারা শব্দ পাওয়া যাচ্ছে না। অর্জুন একটা নুড়ি তুলে ছাউনির ভেতর ছুঁড়ে দিল, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া হলো না। হয় বৃদ্ধ গভীর ঘুমে আচ্ছন্ন, নয় এখানে নেই। ঠিক তখনই একটা ছোট শেয়ালকে দেখতে পেল সে। জঙ্গলের আড়াল থেকে বেরিয়ে ত্রিপলের ছাউনির ভেতরটা লক্ষ্য করছে। তারপর চট করে ঢুকে যেতেই অর্জুন নিঃসন্দেহ হয়ে এগিয়ে গেল। তার আওয়াজ পেয়ে বেরিয়ে এলো শেয়াল। দুদ্দার করে পালিয়ে গেল জঙ্গলের ভেতরে। গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখা অর্জুন সিরিজ থেকে একটি রহস্য উপন্যাস শুকনা ঝাড়ে অর্জুন এর 3য় পর্ব।